মোবাইলের আলো হঠাৎ করে নিভে যেতেই চারপাশে শুধুমাত্র কালো অন্ধকার দেখতে পেলেন আলেকজান্ডার সাহেব। আর ঠিক তখনই কার যেন হাসির শব্দ ভেসে আসলো তার কানে। আলেকজান্ডার সাহেব পিছনে তাকিয়ে দেখে কেউ নেই তার সাথে, কিন্তু খালের পাশে হঠাৎ করে ঠান্ডা নিঃশ্বাসে কে যেন বলে উঠল, তুই আমাকে দেখছিস? আমাকে দেখছিস তুই, তাই না? যদি এতই সাহস থাকে তাহলে একবার পা বাড়া ভয়ের জগতে। ভয়ের জগতে একবার পা বাড়িয়ে দেখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয়ের জগতে পা বাড়ান উইথ রাফি দ্য হরর স্টোরির 22তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহরিয়ার রাফি। পুরনো সাবস্ক্রাইবারদের পাশাপাশি আজকে যারা ফর দ্য ফার্স্ট টাইম আমাদেরকে শুনছেন, আমাদের কন্টেন্ট শুনছেন, আপনারা চেষ্টা করবেন একটা কমেন্ট সেকশনে হাই দিয়ে দেওয়ার জন্য, কিংবা জানাতে পারেন আমাদের কন্টেন্ট কীরকম লাগলো আপনাদের কাছে। এবং এরপরে যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, যেটাকে বলা হয়ে থাকে সাপোর্ট। এবং লাস্ট আমরা হচ্ছে যে ফ্রাইডে স্পেশালের একটা এপিসোড করেছিলাম, একটা কন্টেন্ট নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। এবং সত্যি বলতে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর আপনাদেরকে এইভাবে স্বাগতম জানাতে পেরে আমার নিজের কাছেও বেশ ভালো লাগছে। এবং পার্সোনালি আমাকে অনেকেই আসলে জিজ্ঞেস করছিল যে আমি আসলে ইউটিউবে এখন রেগুলারলি কন্টেন্ট ছাড়ি কিনা। সত্যি বলতে আসলে কি, আমার ইউটিউবটার এটা জাস্ট একটা প্যাশন। আমি আপনারা যারা রেগুলার শোনেন, আপনাদেরকে বেশ কয়েকদিন আগে আমি বলেছিলাম যে এক টাইমে ছিল যখন আমরা সবাই অনেক রেডিও শুনতাম। তো ওই সময়টাতে না আমারও একটা ইচ্ছে ছিল যে আরজে হব বড় হয়ে, বাট আস্তে আস্তে সেই ইচ্ছাটা থাকে না। বাট এই ধরনের যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, স্টোরি, এই জিনিসগুলোর প্রতি বরাবর আমার একটা আকর্ষণ ছিল। তাই যেটা করেছি কিছুদিন আগে, আর দেরি না করে একটা নিজের একটা স্টুডিও সেট আপ করে আমি আপনাদের জন্য ঘটনা বানানো শুরু করি। এবং খুব অল্প সময় আমি কিন্তু কন্টেন্ট, আপনারা যারা শুরু থেকে দেখে আসছেন বা শুনে আসছেন, আপনারা কিন্তু দেখেছেন যে আমি খুব কম কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসি। কারণ যেহেতু নতুন চ্যানেল, ঘটনা আমি চেষ্টা করি সবসময় আমার পরিচিত মানুষদের কাছে থেকে কালেক্ট করার। আর আপনারা তো পাঠানি, তো যেহেতু অন্যান্য কাজ করতে হয় তাই 1 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে আপনাদের জন্য কন্টেন্ট আনতে পারিনি। তবে ইচ্ছা আছে যদি ভবিষ্যতে আপনারা যদি সাপোর্ট করেন ইউটিউব থেকে, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভ্যালু আছে, তাই না? যদি সম্ভব হয় ভালো একটা আর্নিং যদি আমি করতে পারি আপনাদের এই সাপোর্টের মাধ্যমে, এবং রেগুলার অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ঘটনা উপহারও দেওয়ার, তাহলে হয়তো হতে পারে এরকম আছে মাসে 30 দিনে আপনাদের জন্য এপিসোড নিয়ে আসলাম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকে বিরক্ত হতে পারেন শুরুতে এত কথা বলার জন্য। আমি সবসময় চেষ্টা করি যে আসলে একটু কম কথা বলার, কারণ অনেক ইউটিউব চ্যানেল আছে, আমি প্রায় কমেন্ট পড়ি। আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি ঘুমানোর আগে বিভিন্ন যত ফেমাস স্টোরি টেলার আছে বা ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, সেখানে আমি কমেন্ট সেকশনগুলো কিন্তু পড়ি। যে অনেকেই বলেন যে আসলে এত কথা না বলে ঘটনাটা ডিরেক্টলি বলার জন্য। তা আমি আজকে ডিরেক্ট ঘটনায় চলে যাব। এবং আজকের ঘটনাটা আপনারা হয়তো থাম্বনেল দেখে বা টাইটেল পড়ে আপনারা বুঝে গেছেন আসলে কিসের ঘটনা। হ্যাঁ, আমরা আজকে একটা লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে যাবো। এবং ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে এইখানে 2টা ঘটনা আসলে লিঙ্ক, এবং আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন খুব ইউনিক একটা ঘটনা। এবং ঘটনাতে যাওয়ার আগে ছোট্ট করে একটু বলে দিতে চাই, আপনার যদি কোনো ঘটনা থাকে আপনার জীবনে ঘটে গিয়েছে বা আপনার পরিচিত জনদের সাথে ঘটে যাওয়া বেস্ট ঘটনাটা আপনারা চাইলে রেকর্ড করে বা লিখে আপনি পাঠিয়ে দিতে পারেন মেইল অথবা হোয়াটসঅ্যাপে। ডেসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে পিন কমেন্টটা চেক করবেন, 2 জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের যেহেতু চ্যানেলটা এখন বর্তমানে ছোট, তাই আমাদের পাবলিক কোনো পেজ বা গ্রুপ নেই, যে কারণে আমি যে আপনাদের সাথে কথা ওরকমভাবে হয়তো বলা হয় না, বা ওরকমভাবে কোনো আপডেট যে ঘটনা আসবে কিনা বা আসবে না, বা ঠিক কী ধরনের ঘটনা আসতে যাচ্ছে বা আপনারা কী ধরনের ঘটনা শুনতে চাচ্ছেন, তো এই ধরনের জিনিসগুলো আসলে হচ্ছে না। তো যদি ইন ফিউচার আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকেন, অলরেডি 150+ সাবস্ক্রাইবার্স আমাদের হয়ে গিয়েছে। খুব শীঘ্রই হয়তো আমরা 200 এবং 1000 সাবস্ক্রাইবার আমরা হিট করে ফেলবো। বেশি বেশি করে আপনারা সাপোর্ট করতে থাকেন এবং চ্যানেলটাকে শেয়ার করতে থাকেন। এবং এই মুহূর্তে আমি ঢাকাতে আছি। ঢাকায় কিন্তু বেশ ভালোই শীত লাগছে, সন্ধ্যা বিকাল থেকেই অনেক ভালো শীত লাগে। এবং এই শীতে আমার এখনও পর্যন্ত ঢাকার বাইরে আসলে যাওয়া হয়নি, বাট অনেকের কাছ থেকেই শুনছি, ফ্রেন্ডসদের কাছ থেকে, যে ঢাকার বাইরে প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। আপনি যদি ঢাকার বাইরে থেকে শুনে থাকেন, হতে পারে ওয়েস্ট বেঙ্গল থেকে শুনছেন,
অবশ্যই জানাবেন আপনি যে কীরকম, ইভেন হয়তো আপনি অন্য কোনো দেশ থেকেও বিদেশ থেকেও শুনতে পারেন। আপনি জানাবেন আসলে আপনার ওখানে কীরকম, কারণ শীতের রাত্রে না এই ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার যে একটা মজা, এটার সাথে আসলে অন্য কোনো কিছু কিন্তু তুলনা হয় না বন্ধু। এবং তাহলে চলুন আজকের ঘটনাটা আমরা তাহলে শুরু করি, অনেক কথা বলে ফেললাম। তো এই এই যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে কালেক্ট করার হয়েছে কিভাবে, আমি আমার পার্সোনাল কিছু পরিচিত যে মানুষগুলো রয়েছে তাদের সাথে হচ্ছে যে আমার যে চ্যানেলের লিঙ্কটা বা আমার ইউটিউব যে একটা চ্যানেল আছে, আমি যে কন্টেন্ট বানাই এটা তাদের সাথে আমি শেয়ার করি। তো তারা অনেকেই হচ্ছে যে এরকম আমাকে অতীতে ঘটনা পাঠিয়েছে, যারা যে ঘটনাগুলো আমার সাথে শেয়ার করেছে এগুলো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। তো এরকম একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করা ছিল এবং তাকে আমি একদিন অনেক জোর করেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা ঘটনা বলতে, বা সে চাইলে রেকর্ড করবো আমি, সে বলবে আমি এবং সেটা ডিরেক্ট আপনাদের সাথে প্রচার করবো। তো তখন সে আমাকে বলেছিল যে তার কাছে আপাতত কোনো ঘটনা নেই, বাট সে যদি পসিবল হয় কারো কাছ থেকে ঘটনা একটা সে কালেক্ট করে সে আমাকে জানাবে। তো কিছুদিন আগে সে হচ্ছে যে শীতের মধ্যে যে ছুটিটা ছিল সেই ছুটির সময় সে হচ্ছে তার গ্রামের বাড়ি যায়, এবং গ্রামের বাড়ি যাওয়ার পর তারা হচ্ছে যে আঙ্কেলের কাছ থেকে সন্ধ্যার সময় এরকম বাইরে হাঁটাহাঁটি করছিল। তো তখন সে তার আঙ্কেলের কাছ থেকে ঘটনাটা কালেক্ট করে এবং সে হচ্ছে যে তার নাম পরিচয় এবং সে আঙ্কেলেরও পরিচয়টা হচ্ছে যে সে প্রকাশ করতে না করেছে। সো আমরা ডিরেক্ট ঘটনাটা শুনি। ঘটনাটার সময়কাল হচ্ছে 2010 কিংবা 2011 সালের দিকে। তো ওই সময়টাতে ওনার যিনি আঙ্কেল ছিলেন উনি হচ্ছেন একজন ড্রাইভার ছিলেন। তো উনি এর আগে যেটা করতেন ট্যাক্সি চালাতেন। তো ওই সময়টাতে আপনারা যারা ছোট ছিলেন বা একটু অ্যাডাল্ট ছিলেন যারা, আপনাদের অনেকেই হয়তো খেয়াল আছে যে ওই সময় যে প্রাইভেট কারগুলো ছিল ওগুলাকে হচ্ছে যে আপনার বিভিন্ন ট্যাক্সি কোম্পানি মাধ্যমে হচ্ছে চালানো হতো। ইয়েলো কালারের যে ট্যাক্সিগুলো এগুলো কিন্তু আজকাল আমাদের বাংলাদেশে বা ঢাকাতে দেখাই যায় না। এখন হচ্ছে যে আপনার উবার বের হয়ে গেছে, অ্যাপসের মাধ্যমে আমরা সবাই কোথাও যেতে হলে গাড়ি বুক করি। তো ওই সময়টাতে হচ্ছে কি ট্যাক্সি ছিল। তো আঙ্কেল ওনার যিনি সে হচ্ছে যে এরকম উনি আগে ট্যাক্সি চালাতেন এবং এরপরে তিনি কোনো একভাবে তার কোনো এক ওনারও কোনো এক দাদার মাধ্যমে হচ্ছে যে এই অ্যাম্বুলেন্স যেই প্রফেশন, গাড়ি ড্রাইভিং, এই প্রফেশনটাতে হচ্ছে যে আসার পর তিনি মোটামুটি বেশ কয়েকদিন হচ্ছে গাড়ি চালান। তো ওই সময়টাতে 2010 কিংবা 2011 সাল। তো তখন তো ইন্টারনেটের যুগ ছিল না। আমরা আজকে দেখা যায় যে একটা গাড়ি বুক করতে হলে উবার অ্যাপসে চলে যাই, কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়া থ্রু আমরা হচ্ছে যে অনেক এরকম পেজ পাওয়া যায় যেগুলো থেকে আমরা হচ্ছে গাড়ি রেন্টে কার যেটাকে বলা হয়ে থাকে আমরা রেন্ট হিসেবে নেই একদিন দুই দিনের জন্য কোথাও গেলে বা ঘন্টাখানিকের জন্য। তো ওই সময়টাতে যেহেতু ফেসবুক ছিল না, ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না। ফেসবুক ছিল আসলে, বাট মানে এত ম্যাসিভ অডিয়েন্সের কাছে কিন্তু খুব বেশি এগুলো ছিল না আসলে। তো ওই সময়টাতে আপনাদের অনেকেই হয়তো খেয়াল আছে, আমরা যেটা করতাম আমাদের যে ফোনে আমরা প্রত্যেকের নাম্বার সেভ করে রাখতাম। তো এরকম আমরা কিন্তু অনেক আমাদের হচ্ছে যে গাড়ি চালান যিনি আমাদের যে সমস্ত ভাইয়েরা, তাদের নাম্বারও কিন্তু আমাদের কাছে থাকতো। তো উনি তখন হচ্ছে যে এরকম অ্যাম্বুলেন্স চালাতেন। তো উনার বাড়ি হচ্ছে ময়মনসিংহের হচ্ছে যে আপনার গফুরগাঁও নামের হচ্ছে যে একটা জায়গা আছে, ওখানে হচ্ছে ওনার বাড়ি। তো উনি হচ্ছে যে ওখানকার ওনার গাড়ি ছিল। তো উনি হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সের ওনার যে টিপগুলো ছিল ওই টিপগুলো হচ্ছে নিয়ে যেতেন। তো একবার হচ্ছে ওনাদের যে গফুরগাঁও ওইখানে গ্রামে একটা ইনসিডেন্ট হয়, বা বলতে পারেন যে একটা মর্মান্তিক একটা ঘটনা হয়। ঘটনাটা হচ্ছে যে একটা ওনাদের গ্রামের ছেলে ছিল। তো কোন একটা পারিবারিক কলহের জেরে ওই ছেলেটাকে হচ্ছে যে আপনার এরকম হত্যা করা হয়। অনেক ওয়ার্ডস হয়তো ইউটিউবে এইভাবে পাবলিকলি বলা হয়তো সম্ভব নয়, তো আপনারা বুঝে নেওয়ার একটু চেষ্টা করবেন। তো যেটা হয় আর কি, তার মা বাবার সাথে হয়তো তাদের কোনো রিলেটিভ হতে পারে, যেরকম পারিবারিক কলহ ছিল। তো কলহ থাকার কারণে যেটা হয় একটা রেষারেষি পর্যায়ে যাওয়ার পর একটা বেশ সিরিয়াস একটা মোমেন্টে যখন চলে যায়, তখন হয় কি ওনাদের যে ছেলে ছিল একমাত্র ছেলে, তো ওনার ছেলেকে হচ্ছে যে এরকম অপহরণ করে তারপর হচ্ছে যে তাকে এরকম হত্যা করে, তার বস্তায় হচ্ছে যে লাশটা ভরে যেটা করে ওইখানে একটা মাঠ ছিল, মাঠের পাশে ফেলে দিয়ে আসে। মাঠের পাশে হচ্ছে যে বাড়ির যে বাগান ওখানে ভিতরে ফেলে দিয়ে আসে।
তো প্রায় আপনার 5 থেকে 6 দিন হয়ে যায় বা 4-5 দিন এরকম একটা সময় হয়ে যায়। তো এরপরে যেটা হয়, একদিন বিকালবেলা বাচ্চারা বা ছেলেরা অনেকেই ওইখানে খেলাধুলা করছিল। তো এরকম যখন বল বা এই জাতীয় কোনো একটা কিছু হচ্ছে যে ওই জায়গাতে যায়, তো একটা ছেলে যখন ওয়াল টপকে এরকম বলটা আনতে যায়, যাওয়ার পর এরকম দেখে যে একটা বস্তার মধ্যে কিছু একটা, আশপাশে প্রচণ্ড পরিমাণে মাছি ঘুরছে এবং হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে, মানে কি বলবো, একটা বিকট গন্ধ সেই ছেলেটা নাকে আসে। তো সে কৌতূহলবশত করে কি একটু সামনে এগিয়ে যায়। তো তার কাছে মানে জিনিসটা দেখে স্বাভাবিক কোনো কিছু মনে হয় না, তার কাছে মনে হয় যে মানে বিশাল বড় একটা চটের যে বস্তাগুলো আছে না, ওই বড় একটা বস্তা। তো তার কাছে ফার্স্টে মনে হয় যে হয়তো কোনো কুকুর টুকুর বা এই জাতীয় বিড়াল টিড়াল কিছু একটা হয়তো মারা গেছে। কিন্তু মানে বস্তার সাইজ দেখে এবং এত গন্ধের তীব্রতা, মানে তার কাছে জিনিসটা স্বাভাবিক মনে হয় না। তো তাড়াতাড়ি করে সে হচ্ছে ওয়াল টপকায় ওই পারে যায়। যাওয়ার পর সে হচ্ছে তার সাথে যেই যারা ছিল মাঠে, তার ফ্রেন্ডসরা বা যারা খেলাধুলা করছিল ওই মুহূর্তে, এরপর আশপাশে অনেকেই ছিল। তো তাদেরকে যে বিষয়টা বলে যে এরকম ওই বাড়ির ভিতরে এরকম একটা বিষয়। তো তারা তখন প্রায় বেশ কয়েকজন 6-7 জন মিলে হচ্ছে ওয়াল টপকায় ভিতরে ঢুকে এবং একটা লাঠি দিয়ে হচ্ছে যে এরকম গুঁতা দেওয়ার পর হচ্ছে যে এরকম বুঝতে পারে যে এটা হচ্ছে একটা লাশ। তো লাশের খবর শুনে হচ্ছে যে এরকম পুলিশ আসে, পুলিশকে সবাই খবর দেয়, গ্রামবাসীরা, অনেক মানুষ জড়ো হয়ে যায়। তো এরপরে পুলিশ হচ্ছে লাশটাকে নিয়ে যায় থানায় পোস্টমর্টম করার জন্য। এবং হচ্ছে যে যাদের ছেলে হচ্ছে যে নিখোঁজ হয়ে গেছিল বেশ কয়েকদিন যাবত, তারা হচ্ছে যে থানায় জিডি করে রেখেছিল। তো তাদের মা বাবাকেও হচ্ছে ডাকা হয়, কারণ যেহেতু একই গ্রামের ছিল তারা। তো তাদেরকে ডাকার পর যখন সব কিছু আইডেন্টিফাই করে দেখা যায় যে হ্যাঁ এটা ওনাদেরই বডি, আইডেন্টিফাই করতে পারে। তো তখন খুবই একটা মর্মান্তিক অবস্থা। তো তখন হচ্ছে যে লাশটাকে হচ্ছে এরকম আপনার তাদের যে রিলেটিভ ছিল, রিলেটিভরা তারা হচ্ছে যে ম্যাক্সিমামই হতো ঢাকায় থাকতো আর কি। তার মা বাবা হচ্ছে সেখানে গ্রামে বাড়ি করেছিল, তার বাবা হচ্ছে যে ওইখানে থাকতো। তো তখন তারা করে কি এরকম ওই আমার যে ফ্রেন্ড রয়েছে যে আমাকে এই ঘটনাটা আজকে বলেছে, তার আঙ্কেলকে হচ্ছে সবাই কল করে, কারণ যেহেতু তার অ্যাম্বুলেন্স ছিল। তো অ্যাম্বুলেন্স নিয়ে আসার পরে হচ্ছে লাশের কন্ডিশন খুব খারাপ ছিল, মানে যেহেতু প্রায় 5-6 দিন হয়ে গেছিল, মানে একদম খুবই বাজে গন্ধ তো আছেই, পাশাপাশি হচ্ছে যে এরকম পানি বের হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা। তো তখন এরকম আঙ্কেল যেটা করেন, উনি হচ্ছে যে উঠান, যেহেতু ওনার লাইনই এটাই, ওনার ড্রাইভিং লাইন এটাই, অ্যাম্বুলেন্স যেহেতু চালান, এখন কিছু করার নেই, এখানে উনি কিছু বলতে পারবেন না। তো যেটা হয় এরকম লাশ উঠানো হয় গাড়িতে। তো তখন তিনি এরকম ঢাকার উদ্দেশ্যে হচ্ছে যে এরকম ড্রাইভ করা শুরু করেন। তো তখন সময় ছিল দুপুর টাইম, মেবি 2টা-3টার মতো বাজে দুপুরের সময়। তো তখন তিনি গাড়ি চালিয়ে হচ্ছে যে এরকম ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এবং যাওয়ার পথে তিনি হচ্ছে যে ওরকম আহামরি কোনো সমস্যা, যেহেতু দিনের বেলা ছিল, দিনের বেলা ওরকম এত একটা সমস্যার সম্মুখীন হন না। তো তখন এরকম ঢাকায় যান। ঢাকায় যেতে যেতে মোটামুটি বেশ ভালোই রাত হয়, প্রায় ভালো রাতই হয়ে যায়। এরপরে হচ্ছে যে সেখানে লাশটা নামিয়ে দিয়ে হচ্ছে যে এরকম তিনি গাড়ি নিয়ে ব্যাক করবেন। তো উনি হচ্ছে যে গাড়িটা ওনার হচ্ছে ময়মনসিংহে এনে ওনার হচ্ছে যে আবার ক্লিন করতে হবে গাড়িটা। তো আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে ওই সময়টাতে যেহেতু উবার ছিল না বা ফেসবুক, ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না, সবাই আমরা বাটন ফোন ইউজ করতাম। তো আমাদের কাছে হচ্ছে কি সবার নাম্বার থাকতো। তো ওনার নাম্বারে তখন একটা কল আসার পর তিনি রিসিভ করেন। ওনার নাম্বার অবশ্য সেভ করা ছিল ওনার ফোনে। তো তখন ওনাদের গ্রামের একজন ভাই ওনাকে হচ্ছে ফোন দেওয়ার পর এরকম বলে যে ওই ভাই হচ্ছে থাকতেন সৌদি আরবে। তো উনি সৌদি আরব থেকে এসেছেন। তো উনি এয়ারপোর্টে আছেন বর্তমানে। তো তখন ওই ভাইকে বললেন যে আপনি এসে আমাকে একটু নিয়ে যান, কারণ আমি কোনো গাড়ি কোনো কিছু পাইতেছি না, এবং যাও পাচ্ছি অনেক বেশি তারা হচ্ছে যে টাকা করছে, যেহেতু আপনি আমাদের গ্রামেরই পরিচিত মানুষ, আপনি দেখেন এসে নিয়ে যেতে পারেন কিনা। তো তখন যিনি আমাদের অ্যাম্বুলেন্সের যিনি আঙ্কেল ছিলেন, উনি তখন বললেন যে ভাই আমি তো ঢাকায় আছি ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে যে একটা লাশ নিয়ে আসছিলাম, একটু আগে নামাই দিয়ে আসলাম। তো গাড়ির অবস্থা খুব বেশি একটা ভালো না, অনেক গন্ধ টন্ধ, পানি টানি পয়রা হয়ে আছে। তো তখন উনি বললেন যে আচ্ছা সমস্যা নাই, সিটের সাইড দিয়ে কোনো রকম আমার লাগেজগুলো রাখলেই হবে, আর আমি সামনে বসে আপনার সাথে আইসা পড়বো, কোনো চিন্তা করার কারণ নেই। তো একটু জোরাজোরি করলেন। তখন
ভাবলেন যে যেহেতু যাব খালি গাড়ি নিয়ে যাওয়ার, কারণ কোনো প্যাসেঞ্জার তো পাবো না, অ্যাম্বুলেন্স। আর যে গাড়ির যে অবস্থা, কোনো প্যাসেঞ্জার উঠতে চাবে না, প্রচুর পরিমাণে গন্ধ করছে, মানে খুব নোংরা একটা অবস্থা হয়ে আছে গাড়ির। তো তখন বলে যে উনিও আর না করেন না, কারণ ওনারও যেহেতু একটা আর্নিংয়ের একটা অপরচুনিটি আছে। তখন তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি এয়ারপোর্টের থেকে খুব বেশি একটা দূরে নেই, আমি আইসে আপনাকে নিয়ে যেতেছি। তো তখন তিনি এরকম যান, এয়ারপোর্টে যান, এবং তখন রাত বাজে মনে হয় মোটামুটি বেশ ভালোই, 12টা প্লাস বাইজা গেছে। তো রাত্রের বেলা তিনি তখন যান, যাওয়ার পরে হচ্ছে যে যিনি ছিলেন উনি একাই, ওনার ফ্যামিলির আসার কথা ছিল, কিন্তু ওনারা হচ্ছে যে গাড়ি না পাওয়ার কারণে পরে আর আসেন নাই। পরে তখন তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নেই, একটা গাড়ি নিয়ে আমি চলে আসবো, মানে যিনি প্রবাসী ফেরত যে ভাইটা ছিলেন ওনার ফ্যামিলি আর কি আসার কথা ছিল। তো তখন আমাদের যিনি অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যিনি আঙ্কেল ছিলেন, তিনি তার গাড়ি নিয়ে যান, এবং সেই প্রবাসী যিনি ভাই ছিলেন ওনাদের এলাকার, ওনাকে হচ্ছে যেরকম পিক করার পরে হচ্ছে যে ওনারা পিছনে যে আপনার অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্সের সাইড দিয়ে আপনার অনেকে হয়তো ওই যে স্ট্রেচারটা থাকে ওদিক দিয়ে হচ্ছে কোনো রকম ওনার লাগেজগুলোকে রাখে, এবং যিনি ড্রাইভার আঙ্কেল ছিলেন ওনার কোনো হেল্পারকে আসার সময় সাথে নিয়ে আসেননি, উনি একাই আর কি যাওয়ার কথা ছিল, একাই উনি এসেছিলেন গাড়ি নিয়ে ঢাকাতে। তো তখন যিনি প্রবাসী ভাই উনি হচ্ছে সামনে বসার পর তারা হচ্ছে গাড়ি স্টার্ট দেন, তো ওনারা যাত্রা শুরু করেন, এবং রাত তখন মনে হয় বাজে বেশ ভালোই গভীর রাত। তো তখন ওনারা হচ্ছে গাড়ি ড্রাইভ করছেন, এবং একটু ভালো দূর যাওয়ার পর হচ্ছে যে ওনাদের গাড়িটা ওনারা হচ্ছে সাইড করেন। কারণ হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো ট্যুরে গিয়েছেন, মনে করেন আপনারা দেখা যায় যে যখন আমরা দূরে কোথাও যাই তখন দেখা যায় যে আমরা একটানা কিন্তু গাড়ি আমরা ট্রাভেল করি না, তাই না? কারণ আমাদের হচ্ছে যে দেখা যায় যে অনেকের ওয়াশরুম যেতে হয়, কিংবা আমাদের কিছু খাওয়ার প্রয়োজন হয়। তখন ওনারা হচ্ছে যে এরকম প্রায় 2 ঘন্টা প্লাস ওনারা হচ্ছে গাড়ি ড্রাইভ করেন, এবং যিনি ছিলেন ড্রাইভার ভাই যিনি ছিলেন আঙ্কেল, উনিও বেশ ভালোই হচ্ছে যে টায়ার্ড ছিলেন উনি। তো তখন যাওয়ার সময় ওনারা একটা জায়গায় গাড়ি সাইড করেন, এবং সাইড করার পর ওনারা হচ্ছে যে এরকম একটু চা নাস্তা খাওয়া শুরু করেন। তো এরপরে ওনারা হচ্ছে যে গাজীপুর পার করে হচ্ছে যে ওনারা ভালুকাতে ওনারা যখন যান, মানে ওই মুহূর্তে হচ্ছে যে ওনারা তখন ভালুকা দিয়ে যাচ্ছিলেন ময়মনসিংহের পথে। তো প্রায় কাছাকাছি ওনারা এসে পড়েছেন। তো ভালুকাতে আসার পর যেটা হয়, ওনারা এরকম যেটা করেন, একটা শর্টকাট নেন, ঠিক আছে? মানে ওনারা ভাবেন যে রাতের সময় গাড়ির অবস্থাও বেশি একটা ভালো না, তো যদি পুলিশের চেকিংয়ে আমরা পড়ি তাহলে তো সমস্যা। তো ভাবলেন যে আমরা গ্রামের ভিতর দিয়ে চলে যাই। তো ভালুকার ওদিকে ওনারা হচ্ছে যে একটা শর্টকাট নেন। তো যিনি প্রবাসী ভাই ছিলেন উনি বেশ টায়ার্ড, কারণ এত দূর থেকে জার্নি করে আসছেন। আবার যিনি গাড়ি ড্রাইভ করছিলেন ওনারাও মনে করেন বেশ ভালোই টায়ার্ড উনি। তো তখন গাড়ি চলছে, হঠাৎ করে একটা বেশ জোরে একটা টায়ার ফাটার মতো একটা আওয়াজ হয়, ঠাস করে একটা আওয়াজ হয়। তো সে আওয়াজে মানে ড্রাইভার ভাই যিনি ছিলেন উনিও একটা বেশ ভালোই হার্ট ব্রেক করেন, এবং সাথে যিনি ছিলেন উনিও আচমকা এরকম ঘুমের মধ্যে, মানে হালকা গভীর ঘুমে ছিলেন, উনিও উঠে যান। তো ওনারা বেশ আতঙ্কিত হয়ে যান। তখন সাথে গাড়ি থেকে নামেন, ভাবলেন যে হয়তো টায়ার হয়তো ব্রাস্ট হয়েছে। পরে এরকম দেখেন যে হ্যাঁ, টায়ারে একটু সমস্যা হয়েছে, এবং গাড়ি হচ্ছে যে আপনার এরকম ঠিকমতো আর চালিয়ে নেওয়া যাবে না। তখন ওনারা নামে, এবং খুবই মানে কি বলবো, একটা মানে এরিয়া, নিরিবিলি একটা এরিয়া, মানে আশপাশে কোনো মানুষজন নেই, কোনো মানে একটা কি বলবো, একটা কিছুর আওয়াজও নেই। তখন প্রায় একদম মানে কি বলবো, ভালো রাত হয়ে গেছে তখন, এবং আশপাশে মানে কি বলবো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না। হ্যাঁ, রাস্তায় মানে মনে করেন আপনার হেডলাইট জ্বালিয়ে আপনার হচ্ছে যে গাড়ি ড্রাইভ করতে ছিল, এবং তখন কিন্তু আপনার সম্ভবত সময়টা ছিল শীতকাল, মেবি ডিসেম্বরের ঠিক শেষের দিকে সময় ছিল। প্রচণ্ড পরিমাণে কুয়াশা, রাস্তায় কোনো লাইট নেই। হ্যাঁ, গাড়ির লাইটই মনে করেন হচ্ছে আপনার শেষ ভরসা, এরকম একটা অবস্থা। তখন তিনি এরকম বলেন যে একটু চাকায় প্রবলেম হয়েছে, এটা একটু ঠিক করতে হবে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, বলা যায় না। তো তখন এরকম গাড়ি উনি ঠিক করার জন্য ওনার যে টুলস বক্সগুলো ছিল ওগুলা উনি আবার নিজেই এগুলা মেরামত করতে পারতেন, গাড়ির ছোটোখাটো যত রকমের সমস্যাগুলো রয়েছে। তো ওই সময়টাতে হঠাৎ করে উনি হচ্ছে যখন গাড়িটা ঠিক করছিলেন কিছুক্ষণ পর
ওনার কাছে মনে হলো কি যে গাড়িটা মানে এরকম বামে ডানে হচ্ছে যে আপনার কাঁপাকাঁপি করতেছে, এরকম একটা অবস্থা। তো তখন তিনি ফার্স্টে এই জিনিসটা খেয়াল করেন নাই, বাট এরপর যখন আরেকটু ভালোভাবে কাঁপাকাঁপি দিয়ে ওঠে তখন উনি হচ্ছে সামনের দিকে তাকান, তাকাই তো দেখেন যে ওনার যে সাথে যে ভাই প্যাসেঞ্জার বা যেটাই বলি না কেন, উনি তো ঘুমাচ্ছে, উনি একটু টায়ার্ড। তো তখন এরকম যখন আবার এরকম প্রবলেমটা হয়, তো উনি ওনার ওই ভাইকে ডাক দেন যে ভাই আপনি কি গাড়ি নাড়াচাড়া করতেছেন কিনা। তো ওই ভাইটা ঘুম থেকে উঠে বলে যে না আমি তো কোনো নাড়াচাড়া করিনি, কোনো কিছু করিনি। তো তখন উনি বললেন যে ভাই গাড়ি করে লাশ নিয়ে আসছি, রাতের সময় গাড়িটা মনে করেন ধুইও নাই, তো আপনি ভালো হয় একটু বাইরে দাঁড়ান, বাইরে দাঁড়ায় আপনি মনে করেন পানি টানি খান, সিগারেট বিড়ি কী খাবেন খান, সজাগ থাকেন। সজাগ থাকাটাই এখন এই মুহূর্তে ভালো, কারণ এমনি আশপাশে মানুষজন কোনো কিছু নাই। তো ওই ভাইও তিনি তখন বুঝতে পারেন যে আসলে উনারও এই ধরনের ঘটনাগুলো সম্পর্কে ওনার একটু আইডিয়া ছিল। তো উনিও আর ঘুমান না, উনি মনে করেন নামেন। তো এরপরে গাড়িটাই ঠিক করতেছিলেন, তো হঠাৎ করে পরে ওনাদের কাছে আবারও এরকম মনে হলো যে গাড়িটা এরকম একটু কেঁপে উঠলো, এবং গাড়ির যে উপরে যে ইয়াটা আছে মানে রুফের উপরে মনে হলো যে ধপাস করে ছোট একটা কোনো একটা কিছু বা বাচ্চা এই জাতীয় কিছু একটা মনে হলো যে লাফ দিয়ে পড়ছে। তো ওনারা একটু ভয় পান তখন। তো উপরে চেক করে দেখেন যে কোনো ডালপালা কোনো কিছু পড়ছে না কিনা। এরপরে ওনারা গাড়িটারি ঠিক করেন, ঠিক করার পরে ওনারা হচ্ছে যে আবারও এরকম যাতায়াত শুরু করেন। তো এরপরে ওনাদের গাড়ি চলতেছে। তো সাথে যিনি ভাই ওনারা মনে করেন দুজনেরই আর কি একটু ঘুম ঘুম চোখ। তো ওনার কাছে যিনি ড্রাইভার ভাই, উনি লুকিং গ্লাসে যখন তাকান, মানে মিডলে যে লুকিং গ্লাসটা থাকে গাড়ি, ওনার ওইটার দিকে হঠাৎ করে কেন যেন একটু চোখ যাওয়ার পর ওনার কাছে মনে হলো যে গাড়ির পিছনে যে স্ট্রেচার থাকে, এই স্ট্রেচারের উপরে কোন একটা মানুষ মাথা নিচা করে বসে আছে, এরকম একটা অবস্থা। তো উনি ফার্স্টে দেখে উনি প্রচণ্ড রকম ভয় পেয়ে যান। তো উনি আর দ্বিতীয়বার মানে ওই লুকিং গ্লাসের দিকে তাকানোর ওনার কোনো সাহসই উনি করতে পারেন না। তো তখন উনি কী করেন, আস্তে করে ওনার ভাইকে, যিনি বিদেশ থেকে আসছেন প্রবাস থেকে, ওই ভাইকে হচ্ছে ডাক দেন যে ভাই এরকম আপনি ঘুমায়েন না, একটু সমস্যা হইতেছে। ওনাকে আর কি এইভাবে বলেন যে একটু সমস্যা হইতেছে, আপনি একটু সজাগ থাকেন, হ্যাঁ একটু সজাগ থাকেন ভালো হয়, কারণ এইভাবে একা আমারও ড্রাইভ করতে একটু সমস্যা হইতেছে। তো ওই ভাই তখন চেষ্টা করেন সজাগ থাকার জন্য। এরপর ওনারা যখন গাড়ি চালাচ্ছিলেন, তো এইভাবে এরকম গ্রামে জঙ্গলের ভিতর দিয়ে, মানে রাস্তা শেষ হচ্ছে না, আর মনে করেন কুয়াশা, তো ওইরকম ভালোভাবে গাড়ি ওনারা খুব বেশি একটা স্পিডে ওনারা মনে করেন 50, 52, 53 এরকম স্পিডে মনে করেন আপনার গাড়ি চালাচ্ছে। তো এরপরে পাশের যে ভাই ছিলেন উনি এরকম সজাগ বাইরে জানলা দিয়ে উনি হচ্ছে তাকায় আছেন। তো উনিও সেম এরকম লুকিং গ্লাসের দিকে যখন তাকান, উনার কাছে মনে হলো যে পিছনে কিছু একটা মানুষ জাতীয় কিছু একটা বসে আছে এরকম স্ট্রেচারের মধ্যে। তো উনি করেন কি, উনি আবার একটু সাহস করে উনি ঘাটটা ঘুরে পিছনের দিকে তাকায় দেখার চেষ্টা করে যায় ওনার মনের ভুল না কি। তো উনি পিছনে তাকায় দেখেন যে না, পিছনে ওরকম কোনো সমস্যা নাই। তো এরপরে ওনারা হচ্ছে যে ওই জায়গাতে ড্রাইভ করতেছে। তো হঠাৎ করে এরকম ওনাদের কাছে মনে হলো যে গাড়ির উপরে আবারও ধপাস করে ওরা একটা কিছু লাফ দিয়ে পড়ছে। তো ওনারা তো ততক্ষণ ওনাদের বুঝতে আসলে দেরি থাকে না, ওনাদের সাথে খারাপ কোনো একটা কিছু হচ্ছে। তো ওনারা বেশ ভয় পেতে থাকেন, এবং গাড়ি যখন ওনারা কুয়াশার মধ্যে দিয়ে চালাচ্ছিলেন, হঠাৎ করে যেটা হয় ওনাদের গাড়ির একবারে পিছনের যে ডোরটা থাকে, ব্যাকডালা বলা হয়ে থাকে, ওইটার ডোরটা ওনাদের গাড়ির চলমান অবস্থায় হঠাৎ করে হচ্ছে খুলে যাওয়ার পর মানে যখন হঠাৎ করে এভাবে রানিংয়ে খুলে যায়, ওনারা তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান। তো ড্রাইভার সাহেব তিনি যেটা করেন, ভয় না পেয়ে উনি মানে সাহস করে গাড়িটা সাইড করেন কোনো রকম, কারণ এইভাবে রানিং অবস্থায় কিন্তু ব্যাকডালা খুলে গেলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার পিছনে লাকিজও ছিল ওনার, প্রবাসী ভাই যিনি ছিলেন ওনার বেশ কয়েকটা লাকিজও ছিল, ওগুলো পরে যেতে পারে। তো উনি গাড়িটা সাইড করেন করে বলেন যে ভাই আপনি নামেন। তো সাথের ভাই যিনি উনিও বেশ ভয় পেয়ে যায়, কিন্তু দুইজনই সাহস করে নামার পর হচ্ছে যে এরকম গাড়ির পিছনের ইয়াটা ভালো করে মানে দেখার জন্য চেষ্টা করেছে কীভাবে খুললো, লক অবস্থায় ছিল। ওনারা আবার শক্ত করে হচ্ছে ডোরটা নামায় লাগাই দেওয়ার পরে ওনারা যেটা করেন, ওনারা বলেন যে ভাই যেভাবে হোক এই মেন রোডে আমাদেরকে উঠতে হবে। মনে করেন মানে সাথের যে ভাইটা ছিল উনি বলেন যে ভাই কুয়াশার ভিতর দিয়ে আপনি যেভাবে হোক জোরে স্পিডে চালান, কিছু একটা হইলে হোক আপনি কোনো রকম হচ্ছে যে একটু লোকালয়ে উঠেন, কারণ আশপাশে যে অবস্থা আর যা ঘটতেছে কোনো ভালো কোনো ইয়া না। তো
ড্রাইভার ভাইও তখন ওই জিনিসটাতে সম্মতি জানালেন। তো ওনারা যেটা করলেন, ওই গাড়িতে ওনাদের একটু কাগজ ছিল, তো কাগজের মধ্যে হচ্ছে যে একটু আগুন জ্বালায় ওনারা হচ্ছে গাড়ির সাইড দিয়ে একটু আগুন দেন, দিয়ে ওনারা হচ্ছে গাড়িতে উঠে বসেন। ওইটা ওনারা হচ্ছে যে এখন পুরো কুয়াশার ভিতর দিয়ে মানে ফুল স্পিডে ওনারা হচ্ছে গাড়ি চালানো শুরু করেন, 60-70+ এরকম 80 এরকম ওনারা হচ্ছে গাড়ি ড্রাইভার ভাই চালানো শুরু করেন। তো গাড়ি যখন চালাচ্ছিলেন, গাড়িটা হচ্ছে কি মানে আপনারা যখন কোনো মানে ভাঙা রাস্তার মধ্যে দিয়ে যাই, তখন কিন্তু গাড়িটার মধ্যে হচ্ছে যে আপনার একটা ঝাঁকুনি লাগে, তাই না? কিন্তু উনি যখন গাড়িটা ড্রাইভ করছিলেন, ওনার কাছে মনে হচ্ছিল যে গাড়িটা ডানে বামেই রানিং অবস্থায় কেউ প্রচণ্ড পরিমাণে ঝাঁকাচ্ছে, এরকম একটা ঝাঁকির আওয়াজ হচ্ছে, গ্লাস টাস সব কিছু প্রচণ্ড পরিমাণে কাঁপছে, এরকম একটা অবস্থা। তো ওনারা সাহস করে গাড়ি চালাতে থাকেন। ওনাদের মেন রোড হয়তো সর্বোচ্চ গেলে ওনারা যে স্পিডে গাড়ি চালাচ্ছেন, হয়তো আর আধা ঘন্টার মধ্যে ওনারা মেন রোডে বা লোকালয় বলতে পারেন যেটা, ওনারা উঠে যাবে। তো তখন এরকম গাড়ি ড্রাইভ করছেন, তো হঠাৎ করে পাশের সিটে যিনি ভাই, উনি সজাগ, ঠিক আছে, উনিও সজাগ, উনিও বুঝতে পারছেন যে এই সিচুয়েশনে যদি উনিও ঘুমান, ড্রাইভার ভাই ভয় পেয়ে গেলে হয়তো একটা গাড়ি যে কোনো একটা প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। আশপাশে বাড়িঘর মনে করেন কুয়াশার কারণে ওরকম দেখা যাচ্ছে না, আর গভীর রাত, গভীর রাতের সময় মানুষজন কিভাবে কি পাবে। তো তখন উনি হচ্ছে যে এরকম একটু সজাগ। তো উনার কানে কেন যেন মনে হলো যে গুনগুন গুনগুন করে হচ্ছে কোনো একটা কান্নার শব্দ উনার কানে ভেসে আসে, ঠিক আছে। তো উনি তখন একটু টার্নিভাবে তাকান। তো তখন উনি আবার এরকম ওনার মতো করে বাইরে হচ্ছে জানলা দিয়ে তাকায় আছেন। তো হঠাৎ করে ওনার কানে আবার এরকম একটু হালকা একটু লাউডলি ওনার কানে হচ্ছে যে এরকম গুনগুন গুনগুন একটা মানে কি বলবো, গুগায় যে একটা কান্না, ওই কান্নার আওয়াজটা ওনার কানে ভাইসে আসে। তো তখন উনি কি করেন, একটু সাহস করে পিছনে আবার তাকান। তো তাকায় দেখেন যে একটা আম, মানুষ কিন্তু হচ্ছে যে আপনার বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার পিছনে এরকম হাঁটুর মধ্যে হচ্ছে যে আপনার মাথা গুজে গুগায় গুগায় কাঁদতেছে। তো উনি ফার্স্টে এই জিনিসটা দেখার পর উনি সাথে সাথে মাথা ঘুরে ফেলেন এবং পাশে যে ভাই আছিল ওই ভাইকে বলেন যে ভাই একটু পিছনে তাকাই দেখেন তো কোনো সমস্যা হইতেছে কিনা। তো ড্রাইভার ভাই তখন পিছনে তাকান, তো উনি তাকে ওরকম অস্বাভাবিক কোনো কিছু দেখতে পান না। তো তখন বলেন যে ভাই কেন কিছু দেখছেন? তো বলে যে এরকম যে ভাই একটু কানের মধ্যে গুনগুন কান্নার আওয়াজ আসতেছিল, এরকম একটা অবস্থা। তো আমি পিছনে তাকায় তো ভুল করে ফেলাইছি মনে হইতেছে। তো তখন ড্রাইভার ভাই বললেন যে হ্যাঁ ভাই সমস্যা হইতেছে, যতটুকু পারেন আহ, একটু নিজেকে শক্ত রাখার চেষ্টা করেন এবং পিছনে তাকান না, লুকিং গ্লাসও তাকান দোকান না, আর পারলে সজাগ থাকেন, চোখ বন্ধ করে রাখেন। তো ওনারা অনেক কি বলবো সাহসের সাথে অনেক স্পিডে হচ্ছে গাড়ি ড্রাইভ করে কোনো রকম মেন রোডে তারা ওঠেন। এবং তখন সময় হয়ে গেছিল প্রায় 4:30-5টার মতো সময় হয়ে গেছিল। তো এরপরে যেটা হয়, ওনারা ড্রাইভ করেন। তো এরপরে মাঝ রাস্তায় হচ্ছে যে যখন ওনারা একটু হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন, আশপাশে বেশ কয়েকটা এরকম হোটেল, খাবারের হোটেল, রেস্টুরেন্ট পরে। তো ওনারা হচ্ছে যেরকম একটু লোকালয়ে পাওয়ার পর ওনারা গাড়িটা থামায় একটু চা বিড়ি খান। এরপরে হচ্ছে যে ওনারা এক টানে হচ্ছে ময়মনসিংহ চলে যান। এরপরে ভোর সকালের দিকে মোটামুটি একটু সকাল হয়ে যায়, ওনারা যান। এবং এরপরে মাঝ রাস্তায় ওনাদের মানে যাওয়ার পথে ওই টাইমে আর প্রবলেম ওনাদের হয়নি, যা হয়েছিল ওই গ্রাম সাইডটাতে ওনাদের সাথে প্রবলেম হয়। তো এইটা ছিল আজকে আমাদের ঘটনা। এবং আসলে অ্যাম্বুলেন্স যারা চালান তাদের সাথে প্রায় এরকম বেশিরভাগ যে সমস্যাগুলো এগুলো হচ্ছে যে এরকম রানিং অবস্থায় গাড়ির মধ্যে ওনাদের সাথে প্রায় আমরা এরকম অনেক ঘটনা শুনতে পাই। এবং আমি কিন্তু এর আগেও মনে হয় 2-1টার মতো আপনাদের সাথে অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো শেয়ার করেছিলাম। আপনারা একটু কষ্ট করে ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন, সেখানেই হয়তো পেয়ে যাবেন আমাদের পুরোনো এপিসোডের ঘটনাগুলো। তো আশা করি আজকে আপনাদের এই এপিসোডটা বেশ ভালো লেগেছে। এবং যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা এরকম রেগুলার যে ঘটনাগুলো ছাড়ি, অনেক সময় দেখা যায় যে অনেকে আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠান, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান লিখে, বা অডিও রেকর্ড করে পাঠান। তা আমরা আসলে এত কিছু দেখা যায় যে ভেরিফাই করি না যে এই ঘটনাটা আগে কোথাও প্রচার হয়েছে কি না, বা অন্য কোনো ইউটিউব চ্যানেল, যেমন বর্তমানে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা পপুলার ইউটিউব চ্যানেল রয়েছে, যেমন আরজে রাসেল, ভাইয়ের ভূত.com, অদ্ভুতুরে, আফটার ভাইয়ের আফটার দ্য হরর ওয়ার্ল্ড, তারপর মায়া ভৌতিকতা। প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমি হচ্ছে যে ফলো করি, আপনাদের হচ্ছে যে
এই চ্যানেলগুলো আশা করি আপনাদেরও সবার খুব পরিচিত। তো এরকম বিভিন্ন চ্যানেল থাকতে পারে যেগুলোতে হয়তো কোনো একটা এপিসোড প্রচার করা হয়েছিল। তো এরকম যদি আপনাদের কাছে কখনো মনে হয় সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ দেখা যায় যে এইভাবে ভেরিফাই করার আসলে কোনো সুযোগ নেই। বাট যদি আপনারা ঘটনা পাঠান অবশ্যই চেষ্টা করবেন ঘটনাটা যাতে আপনাদের ফার্স্ট টাইম আমার থ্রু প্রচার করা হয় বা হয়ে থাকে আর কি এরকম। এবং ডেসক্রিপশন পিন কমেন্ট আপনারা অবশ্যই চেক করবেন। সেখানে আপনারা লিখে বা রেকর্ড করে আপনারা ঘটনা পাঠিয়ে দিবেন, বা যার ঘটনা তাকে দিয়েও হচ্ছে তার ভয়েস ক্লিপও আপনারা চাইলে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার শোনা বা আপনার সাথে ঘটে যাওয়া বেস্ট ঘটনাটা আমাদেরকে উপহার দিবেন এবং আমরা উপহার দিব আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছে তাদেরকে। আশা করি আজকে এই পর্যন্তই এবং দেখা হবে কালকে নতুন কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং রাফি দ্য হরর স্টোরির সাথেই থাকবেন।